হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব অদ্ভুত আতিথেয়তার হাতে কলমে। প্রথমেই লেখক পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম 1820 খ্রিস্টাব্দে, মৃত্যু 1891 খ্রিস্টাব্দে। জন্ম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে আখ্যান মঞ্জুরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব, প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। পাঠ্য আখ্যানটি তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে প্রশ্ন কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে পাঠ্য আখ্যানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? আখ্যান মঞ্জুরি থেকে। ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। তার রচিত দুটি গ্রন্থের নাম বোধোদয় ও কথামালা। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? অদ্ভুত আতিথেয়তা গল্পে মুর সেনাপতি ও আরব সেনাপতির প্রসঙ্গ রয়েছে। এক মিনিট। তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? তিনি বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে। ২-৩ উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উভয় সেনাপতি বলতে এখানে আরব সেনাপতি ও মুর সেনাপতির কথা বলা হয়েছে। এরপরে আছে ২-৪। তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? আম, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। যদি মুর সেনাপতি আরব সূর্যোদয়ের আগে দ্রুত ঘোড়া নিয়ে প্রস্থান করেন, তাহলে দুজনের প্রাণ রক্ষার সম্ভাবনা। ২-৫ আপনি সত্বর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন? বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে সত্বর প্রস্থান করার নির্দেশ দিলেন কারণ আরব সেনাপতির থেকে বড় শত্রু মুর সেনাপতির আর নেই। এরপরে ৩-এর দাগ, নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। ৩-১ তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে? দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো? তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। দিগ্ভ্রম হওয়ার পরিণতি হলো তিনি তার বিপক্ষ শিবিরে আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইলেন। ৩-২ আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতি আরব দিগের তুল্য নহে। এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরব দিগের তুল্য নহে। উদ্ধৃতাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মুর সেনাপতি যখন আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হন, তখন বিপক্ষ শিবিরের লোক জেনেও তাকে আশ্রয় দিলেন এবং তার যথাযথ সেবা করলেন। রাতে গল্প করার সময় জানতে পারলেন যে আরব সেনাপতির পিতার হত্যাকারী মুর সেনাপতি, কিন্তু তারপরেও
তার জন্য দ্রুতগামী ঘোড়া নিয়ে অপেক্ষা করছিলেন। সকালে, ঠিক আছে। এরপরে তিন কি বলছে, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ হলো মুর সেনাপতির সঙ্গে গল্প করার সময় জানতে পারেন তার পিতার হত্যাকারী হলেন মুর সেনাপতি, মানে তিনি যাকে আশ্রয় দিয়েছেন অতিথিভাবে তিনি হলেন তার পিতার হত্যাকারী। ৩-৪ কি বলছে, সন্দিহান চিত্তে শয়ন করিলেন। এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে, তার মনের এই সন্দেহের কারণ কি? সন্দিহান চিত্তে শয়ন করিলেন, এখানে মুর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। এবারে পরের কোশ্চেন কি, তার সন্দেহের কারণ কি? ঠিক আছে, তার সন্দেহের কারণ, তার সন্দেহের কারণ হলো আরব সেনাপতি আচমকা পরিবর্তিত ব্যবহার। আরব সেনাপতি গল্প করতে করতে হঠাৎ উঠে গেলেন। রাতে খাবার সময় তিনি অসুস্থতার আছিলায় অনুপস্থিত ছিলেন। বিপক্ষ শিবিরে এরূপ আচরণ মুর সেনাপতির মনে সন্দেহের উদ্রেক করে। তিনের ৫ তাহার অনুসরণ করিতেছিল। কে কাকে অনুসরণ করছিলেন, তার এই অনুসরণের কারণ কি? আরব সেনাপতি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন, তার এই অনুসরণের কারণ হলো তার পিতৃহত্যার প্রতিশোধের উদ্দেশ্যে মুর সেনাপতিকে হত্যা করতে চেয়েছিলেন। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। ১ মিনিট, এর উত্তরটা বলছি। উদ্ধৃতাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মুর সেনাপতির সঙ্গে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন যে তার পিতার হত্যাকারী হলেন মুর সেনাপতি। তখন তিনি সেখান থেকে চলে যান এবং তার লোক দিয়ে বলে পাঠান যে তার তিনি অসুস্থ এবং তিনি খবর পাঠান যে তার শরীর অসুস্থ থাকার কারণে রাত্রে খাওয়ার সময় উপস্থিত থাকতে পারবেন না। মুর সেনাপতি যেন খাবার খেয়ে শয়ন করেন। পরের দিন যাতে সত্বর যেতে পারেন তার বিষয়ে তিনি মুর সেনাপতিকে সাহায্য করবেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন। ৪-২ এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। উদ্ধৃতাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্য থেকে নেওয়া হয়েছে। আরব সেনাপতি মুর সেনাপতিকে এই কথা বলেছিলেন সকালবেলা, যখন তিনি নিজের শিবিরের উদ্দেশ্যে গমন করছিলেন।
রাত্রিবেলা মুর সেনাপতির সঙ্গে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারেন যে তার পিতার হত্যাকারী মুর সেনাপতি। তখন তিনি প্রতিজ্ঞা করেন যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন, মুর সেনাপতিকে হত্যা করে। এই কথা তিনি মুর সেনাপতিকে বলেন এবং তাই বলেন যে আরব সেনাপতি অপেক্ষা ঘোরতর শত্রু আর মুর সেনাপতির নেই। 4-3 কি বলছে? আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। উদ্ধৃত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মুর সেনাপতি ক্লান্ত হয়ে যখন আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়, তখন বিপক্ষ শিবিরের সেনাপতি জেনেও অতিথিরূপে সেবা করেন। আরব সেনাপতি অতিথিরূপে সেবা করেন, তার আহার ও বিশ্রামের ব্যবস্থা করেন। রাত্রে গল্প করার সময় আরব সেনাপতি জানতে পারেন তার পিতার হত্যাকারী হলেন মুর সেনাপতি। তিনি প্রতিজ্ঞা করেন পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি তার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। তিনি তার অতিথিকে হত্যা করতে পারেন না, তাই তিনি সকালে মুর সেনাপতিকে সূর্যোদয়ের আগে তুলে দিয়ে একটি দ্রুতগামী ঘোড়া দিয়ে পালাতে সাহায্য করেছিলেন এবং তারপর তিনি তাকে অনুসরণও করেছিলেন তার হত্যার উদ্দেশ্যে। 5-এর দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5-1 গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে? তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন? তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন? গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা রয়েছে। আরব সেনাপতির শিবিরে মুর সেনাপতি আশ্রয় নিলে তার আহার ও বিশ্রামের ব্যবস্থা করলেন এবং রাত্রে জানতে পারলেন তার পিতার হত্যাকারী হলেন মুর সেনাপতি, কিন্তু তারপরেও তিনি তার অতিথি সেবার ব্যাঘাত ঘটাননি। তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে, তার কারণ হলো তিনি তার অতিথিকে শত্রু জেনেও অতিথি সেবা করে গেছেন। এরপরে 5-2 5-2 এখানে কি বলছে? আরব মুর সংঘর্ষের ইতিহাসাশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনা শৈলীর অনন্যতার পরিচয় দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরব ও মুর সংঘর্ষের কাহিনী অবলম্বন করে আরব জাতির আতিথ্যের কাহিনী লিখেছেন অদ্ভুত আতিথেয়তা গল্পে। তিনি পুরো গল্পটি লিখেছেন সাধু ভাষায়। গল্পের চরিত্রগুলি পরোক্ষভাবে কথা বলছেন। এখানে যাতায়াতের মাধ্যম হিসাবে ঘোড়া ব্যবহার করা হয়েছে, যা আগেকার দিনে ব্যবহার হতো। লেখক তার লেখনীর মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে। এরপরে 5-3 আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব দিগের তুল্য নহে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গদ্যাংশ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে ক্লান্ত মুর সেনাপতি এসে আশ্রয় প্রার্থনা করলে বিপক্ষ শিবিরের সেনাপতি জেনেও আরব সেনাপতি তাকে আশ্রয় দিলেন এবং তার আহার ও বিশ্রামের ব্যবস্থা করলেন। রাত্রে দুজন দুজনের পূর্বপুরুষ ও নিজেদের বীরত্বের বর্ণনা করতে গিয়ে আরব সেনাপতি জানতে পারলেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। তা জেনেও তিনি মুর সেনাপতির কোনো ক্ষতি করেননি। রাত্রে তার আহার ও শয়নের ব্যবস্থা করলেন। সকালে তার সত্বর প্রস্থানের জন্য দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করলেন। 5-4 বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন করিতে লাগিল। কোন দুই সেনাপতির কথা এখানে বলা হয়েছে? তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল? উভয়ের কথোপকথনের সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো। মুর সেনাপতি আরব সেনাপতির কথা এখানে বলা হয়েছে। যুদ্ধক্ষেত্রে মুর সেনাপতিকে অনুসরণ করেছিলেন কিছুজন আরব সেনা। মুর সেনাপতি যখন দেখলেন আরব সেনারা তাকে আর অনুসরণ করছে না, তখন তিনি শিবিরের উদ্দেশ্যে গমন করলেন এবং পথ ভুলে ক্লান্ত ও অবসন্ন হয়ে বিপক্ষ শিবিরে আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে এসে উপস্থিত হয়ে আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। উভয়ের কথোপকথনের সারমর্ম কি? তারা পরস্পর নিজের ও নিজেদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম ও সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করতে লাগল। কিছুক্ষণ পরে আরব সেনাপতি বিবর্ণ মুখে সেখান থেকে উঠে গেলেন এবং খবর পাঠালেন যে তিনি অসুস্থ বোধ করছেন, তাই খাবার সময় উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু পরের দিন তার যাওয়ার সময় উপস্থিত থাকবেন একটি তেজস্বী ঘোড়া নিয়ে। আরব সেনাপতি মুর সেনাপতিকে সকালে দেখা মাত্রই সাদর সম্ভাষণ করে তাকে প্রস্থান করতে বললেন এবং জানালেন
তার থেকে বড় শত্রু আরব সেনাপতির আর নেই। তাই সূর্যোদয়ের আগেই তাকে নিজের শিবিরে ফিরে যেতে হবে, কারণ আগের দিন তিনি জানতে পারেন তার পিতার হত্যাকারী হলেন মুর সেনাপতি। তার সমান তেজস্বী ঘোড়া মুর সেনাপতিকে দিয়েছেন, যাতে তিনি দ্রুত প্রস্থান করতে পারেন। ঠিক আছে, ৫-৫ কি বলছে, তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। কার কথা বলা হয়েছে, কিভাবে তিনি স্বপক্ষের শিবিরে নির্বিঘ্নে পৌঁছালেন? তার জীবনের এই ঘটনার পূর্বরাত্রের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো। এখানে মুর সেনাপতির কথা বলা হয়েছে। আরব সেনাপতির সহায়তায় তার দেওয়া দ্রুতগামী তেজস্বী ঘোড়ায় চড়ে মুর সেনাপতির স্বপক্ষীয় শিবিরে নির্বিঘ্নে পৌঁছালেন। পূর্বরাত্রির অভিজ্ঞতা। মুর সেনাপতি ক্লান্ত ও অবসন্ন হয়ে আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলে তিনি তার আহার ও বিশ্রামের ব্যবস্থা করেন। রাত্রে তারা দুজনে নিজের ও নিজেদের পূর্বপুরুষদের বীরত্বের গল্প করে এবং তারপরে হঠাৎ আরব সেনাপতি উঠে গেলেন এবং রাত্রে অসুস্থতার আছিলায় খাবার সময় উপস্থিত হলেন না। মুর সেনাপতি এরূপ আচরণে চিন্তিত হয়ে শয়ন করেন। সকালে প্রস্তুত হয়ে বাইরে বেরিয়ে দেখেন আরব সেনাপতি একটি তেজস্বী ঘোড়া নিয়ে তার দ্বার প্রান্তে উপস্থিত আছে। ৫-৬ তাহার অনুসরণ করিতেছিলেন। কার কথা এখানে বলা হয়েছে, কি কার কথা বলা হয়েছে, তিনি কাকে অনুসরণ করছিলেন, তার এই অনুসরণের কারণ কি, শত্রুর কে কাছে পেয়েও তিনি বৈর সংকল্প সাধন করেননি কেন? আরব সেনাপতির কথা বলা হয়েছে, তিনি মুর সেনাপতিকে অনুসরণ করছিলেন। তার এই অনুসরণের কারণ মুর সেনাপতি হত্যা করে তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া। আগের রাত্রে গল্প করার সময় জানতে পারেন আরব সেনাপতির পিতার হত্যাকারী ছিলেন মুর সেনাপতি। শত্রুকে কাছে পেয়েও তিনি বৈর সংকল্প সাধন করেননি, কারণ তখন মুর সেনাপতি ছিলেন তার আশ্রয়প্রার্থী ও অতিথি। আরব জাতির জাতীয় ধর্ম হল প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করে না। ৬ দাগ, আচ্ছা, শব্দার্থ আছে এখানে। শব্দার্থ কি, বৈর সাধন হলো শত্রুতা। স্বপক্ষীয় মানে নিজের দলের। পটমণ্ডপ দ্বারে তাঁবুর বা বস্ত্র দ্বারা নির্মিত দরজায়। ঠিক আছে, বিপক্ষতা চরণ হচ্ছে বিপক্ষের মতো আচরণ। ক্ষুণ্ণিবৃত্তি হচ্ছে ক্ষুধার নিবৃত্তি, গাত্রোত্থান হচ্ছে উঠে দাঁড়ানো, মর্মগ্রহ হচ্ছে তাৎপর্যবোধ, মুখ প্রক্ষালনাদি মানে মুখ ধোয়া ইত্যাদি। ঠিক আছে, ৬ অধ্যায় কি বলছে, দল বিশ্লেষণ। দল বিশ্লেষণ তোমরা জানো, আমি আগের চ্যাপ্টার যখন করাচ্ছিলাম তখন ভাষার পাঠ, তোমাদের বই আছে না ভাষা চর্চা, সেই বইটি থেকে আমি বলে দিয়েছিলাম, মানে তোমাদের ব্যাকরণ বই। ঠিক আছে, ভাষা পাঠ না ভাষা চর্চা দেখে নেবে, ভাষা চর্চা মনে হয়। তো আমি সেই বইটিও তোমাদের করাবো। ঠিক আছে, আর তোমরা আমার ভিডিও যদি কিছুদিন পরে ভিডিওটি দেখো, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে কিন্তু ক্লাস 8 ভাষা চর্চা বলে যে প্লেলিস্টটা পাবে, সেখানে আমি ভিডিওগুলো দেব। ঠিক আছে, পরপর দেখবে ভিডিওগুলো থাকবে চ্যাপ্টার ওয়াইজ, যেমন এখানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবে সেই রকম। এটারও একটা প্লেলিস্ট আছে, ক্লাস 8 সাহিত্য মেলা। তো সেটাতে পরপর সমস্ত চ্যাপ্টারে তোমরা ভিডিও পাবে। ঠিক আছে, এরপর দেখো দল বিশ্লেষণ। সংগ্রাম কি হবে, সংযোগ গ্রাম। সং হচ্ছে রুদ্ধদল, গ্রাম রুদ্ধদল। অশ্বপৃষ্ঠে, অশ্বপৃষ্ঠ, অস হচ্ছে রুদ্ধদল, শো হচ্ছে মুক্তদল, পৃষ হচ্ছে রুদ্ধদল, ঠো হচ্ছে মুক্তদল। দণ্ডায়মান, দণ্ডায়মান, দন হচ্ছে রুদ্ধদল, ডায় হচ্ছে রুদ্ধদল, মান হচ্ছে রুদ্ধদল। করমর্দন, করমর্দন রুদ্ধদল, এগুলো সব। তৎ খ নাথ, তৎ রুদ্ধদল, খ মুক্তদল, নাথ হচ্ছে রুদ্ধদল। আচ্ছা, এখানে কি বলছে, বাক্য পরিবর্তন। জটিল বাক্য, যৌগিক বাক্য, ইতিবাচক বাক্য, নেতিবাচক বাক্য, এগুলো তোমাদের বইয়ে আছে, মানে ব্যাকরণ বইয়ে আছে। ঠিক আছে, আমি সেই চ্যাপ্টারটা যখন করাবো এটা ভালো করে বোঝাবো। আমি সাধারণত বলে রাখছি, একটা হয় সরল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য, আর একটা হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে, ইতিবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক, এই বাক্যগুলো তো তোমরা যখন ইংরেজি গ্রামার পড়েছো তখন হয়তো পড়েছো যে না সূচক বাক্য, মানে সেখানে না থাকবে। ঠিক আছে, ইতিবাচক বাক্য সেখানে নাটা থাকবে না, এই যে তুল্য নহে, এই শব্দগুলি থাকবে না। প্রশ্নবোধক বাক্য যে সেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ঠিক আছে, তো এই রকম হয়। অর্ডার বা কোনো কিছু মানে অনুজ্ঞাসূচক বাক্য এগুলো থাকে। ঠিক আছে, তো আদেশ উপদেশ এসব বোঝায়, আলাদা আছে সব।
তাহলে যৌগিক সরল বাক্য তো আমরা যেভাবে কথা বলি, ঠিক আছে? যৌগিক বাক্য হলো এবং, ও এই সমস্ত দিয়ে যদি দুটো বাক্য জোড়া থাকে তাহলে তাকে আমরা যৌগিক বাক্য বলছি। জটিল বাক্য কখন বলবো? যখন সেই বাক্যে যদি এটি হয় তবে এটা হবে, ঠিক আছে? যদি তবে দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? যখন তখন দিয়ে যুক্ত থাকে। এসব দিয়ে যুক্ত থাকলে তখন সেটাকে আমরা কি বলবো? জটিল বাক্য বলবো। দুটো বাক্য যখন যদি তবে যখন তখন, ঠিক আছে? এইসব দিয়ে করে যুক্ত থাকে তাহলে আমরা বলবো সেটা জটিল বাক্য। তাহলে ৭ এর একটা জটিল বাক্য করতে হবে। যখন আরবেরা তাহা অনুসরণে বিরত হইলে তখন তিনি স্বপক্ষীয় শিবির উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। ঠিক আছে এটা? ৭ এর ২ আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতি আরব দিগের তুল্য নহে। এই নহেটা না সূচক বাক্য, এটাকে ইতিবাচক বাক্যে করতে হবে, মানে নহেটা লেখা যাবে না। তাহলে মানে একই রাখতে হবে কিন্তু এই নহেটা লেখা যাবে না। আতিথেয়তা বিষয়ে পৃথিবীর সব জাতি অপেক্ষা আরব জাতি অতুলনীয়। ঠিক আছে? ৭ এর ৩ কি বলছে? দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। দ্বার দেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। প্রশ্নবোধক বাক্যে এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ কি আর কেহ আছে? এটা প্রশ্নবোধক বাক্যে লেখা হলো। এরপরে ৭ এর ৫ কি বলছে? তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। এটা না সূচক বাক্যে। স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইতে তিনি কোনো প্রকার বিঘ্নের সম্মুখীন হইলেন না। ঠিক আছে? হলো। তাহলে এখানেই হলো আমাদের প্রশ্ন উত্তর সমাপ্ত, মানে প্রশ্ন উত্তর শেষ হলো। এরপরে আছে একটি গান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। গানটির মানে আমি বুঝিয়ে দেব এবং পারলে গানটির আমি যে গান আছে, মানে গানটির সুর কিভাবে মানে গানটি গাওয়া হয় সেটিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এটা পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।